আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জাতীয় সংসদ ভবনে এলডি হল প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হতে পারে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগেই বৈঠকটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু আপডেট পেয়েছি সেটি হচ্ছে যে সব সংস্কার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ 166 যে প্রস্তাব করা হয়েছে সেগুলো বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং সেখানে বিশেষ করে সংবিধান সংস্কারের প্রশ্নে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সেখানে একজন প্রধানমন্ত্রী কত বছর থাকতে পারবে, অর্থাৎ 4 বছর নাকি 5 বছর, সে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে, অর্থাৎ সংসদের মেয়াদ নিয়ে। আর আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে একজন 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে কি পারবে না, যেটি সংস্কার কমিশন 2 বছর 2বারের বেশি পারবে না, অর্থাৎ 8 বছর পর পর 2বারের বেশি করতে পারবে না, সেটির ব্যাপারে কিন্তু আলোচনা হতে পারে। যদিও এর আগে সেটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তারা কিন্তু ঐক্যমত পোষণ করেছিলেন। এর বাইরে সংস্কার কমিশনের যেসব প্রস্তাবগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় যেটি প্রস্তাব ছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেটিকে আসলে কিভাবে বাস্তবায়ন করা যায় এবং সেই প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হতে পারে, আমরা এতটুকু জানতে পেরেছি। এবং আজকের যে আলোচনার সংলাপের সূচনা বক্তব্যে যেটি ডক্টর আলী রিয়াজ, যিনি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তিনি যেটি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যতক্ষণ পর্যন্ত আসলে ঐক্য থাকবে ততক্ষণ পর্যন্ত এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব। যদি ঐক্য বিনষ্ট হয় তাহলে আসলে সংস্কার প্রক্রিয়া সেটি নানাভাবে আসলে ব্যাঘাত ঘটতে পারে। এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও যেটি বলছিলেন যে সেখানকার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যেটি বলছিলেন যে এখন বাংলাদেশের মানুষের যে সংস্কার প্রত্যাশা তৈরি হয়েছে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত থাকলেও কিন্তু সংস্কার প্রশ্নে আসলে কারো সেরকম দ্বিমত নেই এবং এই সংস্কার বাস্তবায়ন করা আসলে সাধারণ মানুষের দায়িত্ব, আকাঙ্ক্ষা। এবং জুলাই অভ্যুত্থান যে হয়েছে সেই জুলাই অভ্যুত্থানের বড় আকাঙ্ক্ষা এবং সেটিকে বাস্তবায়ন করবার জন্য অন্তর্বর্তী সরকারকে তারা সর্বোচ্চ সহযোগিতা করতে চায়। একই সাথে রাজনৈতিক দলগুলোর ভিতরে সামান্য পরিমাণ বিভেদ থাকলেও আসলে কোনো না কোনোভাবেই এই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে চায়, এমনটাই কিন্তু এখানকার বলছিলেন। এবং বাকি আসলে কতটি বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছলেন এবং আগের যেসব বিষয়ে ঐক্যমত হয়েছিলেন সেটিতে নতুন করে কতটুকু অগ্রগতি হলো সেটি আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো এবং বৈঠক শেষ হতে পারে দুপুর 1টা নাগাদ, তখন হয়তো আমরা আরো বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জাতীয় সংসদ ভবনে এলডি হল প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। ইলেকশন কমিশনে চলছে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনার। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে মতবিনিময় করছে নির্বাচন কমিশন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারপর পরে যেটা আমাদের পার্ট থাকে অনলাইন ভোটিং এ, ইন্টারনেট ভোটিং, সেটা আমাদের যে প্রপোজ সেটাকে আমরা বলি ইন্টারনেট অবলিভিয়াস ভোটিং। দ্যাট মিনস অরিজিনাল ভোটার যে ভোটটা দিবে সেটা আসলে ফাইনালি অন্যরা কেউ জানতে পারবে না, সেই জন্য অবলিভিয়াস বলছি। সেটার হাইলাইট আমরা করবো ইনশাআল্লাহ। তো শুরুতেই কিছু রিসোর্স আসলে দেখাচ্ছে, এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে ইয়ার্স লং গবেষণার একটা ফল। সেটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের রিসোর্স আমরা কনসাল্ট করেছি, যার ভিতরে আইডিয়া, ইন্টারন্যাশনাল আইডিয়া ইনস্টিটিউটের কথা অলরেডি আপনি কমিশনার মহোদয় বলেছেন। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেমস, IFES আর একটা সংস্থা আছে যারা ইন্টারন্যাশনালি এই ইলেকশনের কাজগুলো গবেষণা করেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, দেন ব্রিটানিকা, USA ন্যাশনাল পাবলিক রেডিও, এছাড়াও বিভিন্ন টপ টিয়ার ইউনিভার্সিটি যেমন ইউনিভার্সিটি অফ বার্কলে রিসার্চ, টপ যে কনফারেন্সগুলো আছে যেমন ইউসমিক্স, এদের রিসার্চ, এই জিনিসগুলোকে সব আমাদের মোটামুটি রিসার্চের আওতার ভিতরে ছিল, সেটা জাস্ট ছোট্ট করে একটু আপনাদেরকে দেখালাম। তো প্রথমে যদি আইডিয়ার যে ভোটিং মেথড গুলো বলা আছে সেটা আমরা দেখাই। এখানে লাল কালার আমরা যেটা দেখাচ্ছি যে তাদের ভিতরে একটা অ্যাকনলেজড মেকানিজম হচ্ছে ইন্টারনেট ভোটিং বা অনলাইন ভোটিং। অন্যান্য যে ভোটিং গুলো আছে সেগুলো নিয়ে আমাদের বুয়েটের যে চিন্তা ভাবনা বা মতামত সেটা আমরা আগে ওয়ার্কশপগুলোতে বলেছি, আমি সেই ডিটেলে যাচ্ছি না। IFES-এও একইভাবে, যেটা আরেকটা আন্তর্জাতিক সংস্থা, তারাও তাদের যে ভোটিং মেকানিজমস গুলোর কথা বলেছে তার ভিতরে তারা ইন্টারনেট ভোটিংকে অ্যাকনলেজ করে। আইডিয়া হ্যান্ডবুকে একটা জিনিস খুব স্পেসিফিক্যালি বলা আছে, হোয়াট এভার ভোটিং মেথড উই চুজ, আমাদের এটা মাথায় রাখতে হবে যে ভোটিং এর যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, রুলস, রেগুলেশন এগুলো যেন আপলোড করে, এগুলোকে ব্রিজ করে নতুন কোনো মেথড নিয়ে আসা যাবে না।
ইনফ্যাক্ট এই ফান্ডামেন্টালস গুলো কি কি, যেমন সিকিউরিটি, ট্রান্সপারেন্সি, সিক্রেসি, অ্যাকুরেসি, ইন্টিগ্রিটি, বহু জিনিসগুলো আছে যেগুলো আপনারা অনেকেই আমাদের থেকে অনেক ভালোভাবে জানেন। মোটা দাগে যদি তিনটাকে আমরা হাইলাইট করি, সিকিউরিটি, ট্রান্সপারেন্সি এবং সিক্রেসি। সিকিউরিটি বলতে বোঝাচ্ছি যে আমার ভোটটা আমি দিচ্ছি এবং আমি আমার ফ্রি উইলটাকে এক্সিবিট করতেছি, আমি যাকে ভোট দিতে যাই আসলে সেই ভোটটা পাচ্ছে। ট্রান্সপারেন্সি বলতে আমরা বোঝাচ্ছি যে পরবর্তীতে যদি রিকাউন্টিং এর প্রয়োজন হয় সেটা যেন করা যায়, যেটা ইন্টারনেট ভোটিং এর ক্ষেত্রে বা অনলাইন ভোটিং এর ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছিল। আমাদের সিস্টেমে আমরা চেষ্টা করছি এই জিনিসটাকে যেন আমরা কনফার্ম করতে পারি। থার্ড যেটা সিক্রেসি, ভেরি গুড ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমার ভোট আমি কাকে দিব সেটা আমি ছাড়া আসলে কেউ জানবে না। যে কোনো ভোটিং মেথড যদি আমরা চুজ করি, এটা একটা ফান্ডামেন্টাল পার্ট যে আমার ভোট আমি কাকে দিচ্ছি এটা আমি ছাড়া অন্য কারো কাছে কোনোভাবে যেন এক্সপোজ না হয়। দর্শক, এতক্ষণ আমরা সরাসরি ছিলাম নির্বাচন কমিশনে। 1991 সালের 29 এপ্রিল রাতে প্রবল ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের উপকূল লণ্ডভণ্ড হয়ে যায়। তবে এখনও ঝড় জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয় উপকূলীয় এলাকা, নেই পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, উপকূলীয় অঞ্চলগুলোর বর্তমান চিত্র কি? ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি বলছিলেন, সেই 1991 সালের 29 এপ্রিল ভয়াল রাতের কথা মানুষ মনে করলে এখনো শিউরে ওঠে। কেউ আপনজন হারানোর বেদনা, কেউ আছে তাদের সম্পদ হারানো সহ বিভিন্ন ধরনের। আজকে তারা নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার মানুষজন দিবসটি পালন করছে। বিশেষ করে তারা বেড়িবাঁধ নির্মাণের জন্য কাপন বেঁধে কক্সবাজার প্লাস ক্লাবের মোড়ে তারা মানববন্ধন সহ র্যালি এবং বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। 1991 সালের পরে 38 বছর পরেও কক্সবাজার কুতুবদিয়াবাসীর এখনো কোনো ধরনের উন্নয়ন হয় নাই। যখন যে বরাদ্দ আসে রাজনৈতিক সরকার বিভিন্ন কারণে তারা সেটি তাদের নিজেদের মতো করে ব্যবহার করে তাদের দ্বীপবাসীর কোনো উন্নয়নের জন্য কোনো কিছু আয়োজন করে বলে তারা দ্বীপবাসী অভিযোগ করেছে। আসলে যে বিষয়টি 1991 সালের পর থেকে কুতুবদিয়ার মানুষগুলা ছন্নছাড়া হয়ে বিভিন্ন এলাকায় এবং বিশেষ করে বাস্তুহারা হয়ে তারা এক এক সময় এক এক জায়গায় বসবাস করে আসছে, কিন্তু তাদের জন্য এখনো পর্যন্ত কোনো ধরনের সুব্যবস্থা হয় নাই। এবং গত কিছুদিন আগেও তারা তাদের বাসস্থান রক্ষার জন্য একজন মেধাবী ছাত্রকে রক্ত দিতে হয়েছে এবং প্রতিদিন তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের অভিভাবকহীন অবস্থার কারণে তারা এখনো কিছু করতে পারে না বলে আমাদেরকে জানিয়েছেন। তারা আজকে যেই আয়োজনটি করেছে, তারা তাদের জন্য দোয়া মাহফিল এবং প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মানুষের যে নিহতদের জন্য স্মরণে যে দোয়াটি করেছেন এবং তাদের আমরা একজন দ্বীপবাসী নেতার সাথে কথা বলবো। কী কারণে আপনারা আজকে মানববন্ধনটি করতেছেন? ধন্যবাদ। আমরা বিগত 91 সালের 29 এপ্রিল আজকের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে কুতুবদিয়ার মানুষ প্রায় 38,000 মানুষ সহ অনেক ব্যাপক প্রাণহানি হয়েছিল। সেদিন কুতুবদিয়া বিধ্বস্ত হয়েছিল। আজকে পর্যন্ত 36 বছর পর্যন্ত কুতুবদিয়া এখন অরক্ষিত। তা আমরা চাই এই অরক্ষিত দ্বীপকে যাতে রক্ষিত। আমাদের দ্বীপবাসীর দাবি হলো সুপার ডাইক বেড়িবাঁধ সহ উন্নয়ন প্রকল্পগুলো যেন দ্রুত সময়ে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করে এবং তাদের প্রাণের দাবি, অন্যথায় তারা আমরণ অনশন সহ যে কোনো আন্দোলনে তারা নামতে বাধ্য হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সর্বশেষ জেসিকা। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ কক্সবাজার থেকে যুক্ত হওয়ার জন্য। জামালপুরে বংশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন ও পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরবাদ ইউনিয়নের দশানী নদীতে পাল্টাপাল্টি কৃত্রিম বাঁধ নির্মাণ করেছে স্থানীয়রা। ফলে বাঁধের কারণে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ফসলি জমি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। আর হৃদয়, ফসল রক্ষায় বাঁধ অপসারণ শুরু হয়েছে কিনা? জি জেসিকা, যেটি বলছিলেন যে আসলে এই দশানী নদীর যে বাঁধ, এই বাঁধটির কারণে কিন্তু পার্শ্ববর্তী যে 4টি কিন্তু নদীর বাঁধে এবং নদীর পানির নিচে কিন্তু তলিয়ে যাচ্ছে এবং তলিয়ে যাওয়ার কারণে কিন্তু কৃষকদের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। আমরা এই সকাল থেকে শুরু করে আমরা বিভিন্ন নদ নদীর পাশ দিয়ে দেখেছি যে প্রচুর পরিমাণে ধান তলিয়ে যাওয়ার কারণে বাধ্য হয়েই কৃষকরা এই কাঁচা ধানই কিন্তু তাদের কাটতে হচ্ছে। তারা যেটি অভিযোগ করে বলেছেন যে মূলত সারা বছরের যে তাদের যে খাদ্য সেটি কিন্তু মূলত তারা এই ধান কেটে কিন্তু তারা সংগ্রহ করবে। তবে এই হঠাৎ করে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ এবং বক্সিগঞ্জের মেরুরচরের এই যে দশানী নদী যেটি চলে যাচ্ছে, সেই নদীর যে পাল্টাপাল্টি বাঁধ দিয়েছে, এই বাঁধের কারণে কিন্তু
এই পানি কিন্তু যেতে পারছে না এবং পানি ভাটিতে না যাওয়ার কারণে সেই পানি কিন্তু আবার উজানের দিকে চলে আসছে এবং এই যে পানি বৃদ্ধির ফলে যে কৃষকের ক্ষতি হচ্ছে সেই ক্ষতি কিন্তু কৃষকরা পুষিয়ে নিতে পারছে না। তাই তো তারা বলেছে যে যাতে দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এটি নিয়ে একটি হস্তক্ষেপ করে এবং যাতে তারা এটি দ্রুত সময়ের মধ্যে অপসারণ করার চেষ্টা করে। তবে আমি কথা বলেছি বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি যেটি জানিয়েছেন যে তাদেরকে অর্থাৎ নদীর পাড়ে যারা বাঁধ দিয়েছে তাদের সাথে ওনারা বারবার যোগাযোগ করেছে এবং তাদেরকে বলেছে যাতে নিজেদের উদ্যোগে এই বাঁধ অপসারণ করেন। যদি তারা নিজেদের উদ্যোগে অপসারণ না করে তাহলে প্রশাসন থেকে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এটি জানিয়েছে প্রশাসন। এই ছিল সর্বশেষ দশানী নদীতে পাল্টাপাল্টি বাঁধ দেওয়ার কারণে কৃষকের যে ক্ষতি তার সর্বশেষ খবর। রিয়াদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফসল রক্ষায় বাঁধ অপসারণের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। চট্টগ্রামের অরক্ষিত খাল নালা যেন মরণ ফাঁদ, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। বিপজ্জনক স্থানে বেষ্টনী নির্মাণ করেনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন? চট্টগ্রাম নগরের খাল নালাগুলো কিন্তু এখনো উন্মুক্ত অবস্থায় পড়ে আছে, কারণ সামনে বর্ষার মৌসুমে জলবদ্ধতা যখন বাড়বে তখন কিন্তু সড়ক এবং খাল নালাগুলো কিন্তু পানিতে একাকার হয়ে যায়। এতে করে সাধারণ মানুষের মাঝে আসলে আতঙ্ক বিরাজ করছে। কারণ গত কয়েকদিন আগে চট্টগ্রামের চকবাজার এলাকায় খালে পড়ে এক শিশু মৃত্যুর পর আবারও চট্টগ্রামের খাল নালাগুলো যে উন্মুক্ত অবস্থায় পড়েছে সেটা নিয়ে কিন্তু নগরবাসীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে কাজগুলো চলছে সেনাবাহিনী তত্ত্বাবধানে সেগুলো কিন্তু খুব দ্রুত গতির মধ্যে এগিয়ে যাচ্ছে এবং খুব যত দ্রুত সম্ভব চেষ্টা করা হচ্ছে। সংশ্লিষ্টরা চাচ্ছেন যে যুদ্ধ সময়ে জলাবদ্ধতা প্রকল্পের কাজগুলো শেষ করে যেন আগামী যে সামনে যে বর্ষার মৌসুম আছে সে বর্ষায় যেন কোনোভাবে জলাবদ্ধতা না থাকে এবং চট্টগ্রাম নগরীকে জলাবদ্ধতা মুক্ত করা যায় সেই হিসাবে কাজ করছে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। তবে নগর পরিকল্পনাবিদ এবং যারা সচেতন নাগরিক রয়েছেন তারা যদি বলছেন এবারও কিন্তু চট্টগ্রামকে কিন্তু জলাবদ্ধতা থেকে বাঁচানো যাবে না, কারণ এবার যেই চট্টগ্রামের খাল নালাগুলো যেভাবে এখনো বিভিন্ন বর্জ্যের কারণে প্লাস্টিকের বর্জ্যের কারণে ভরাট হয়ে যাচ্ছে সেই হিসাবে বলতে গেলে এবারও বর্ষার মৌসুমে কিন্তু চট্টগ্রামে যে পানিতে থই থই করে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটি কিন্তু এবারও হওয়ার কথা রয়েছে। কারণ কোনোভাবে চট্টগ্রামকে আসলে জলাবদ্ধতা মুক্ত করা যাচ্ছে না। সিটি কর্পোরেশন যতদূর তৎপর না, কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন বা নগরবাসী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে বাসাবাড়ির যেসব বর্জ্য সেগুলো খালে পড়ার কারণে কিন্তু খালে পানি চলাচলের প্রতিবন্ধক সৃষ্টি হওয়ার কারণেই এই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রাম নগর যতগুলো খাল নালা রয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় 550টির অধিক ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। সেগুলি চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিরাপত্তা বেষ্টনী বা কোনো একটা চিহ্ন দেওয়া হবে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। চট্টগ্রাম থেকে খাল নালা নিয়ে এই ছিল আমাদের কাছে। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী AKM নাজিম। দেখছেন দেশ জনপদ লাইভ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সামান্য বৃষ্টিপাতে পানি নিষ্কাশনে পথ বন্ধ হয়ে যাওয়ায় জমে থাকা পানিতে দুর্ভোগে পড়েছেন পথচারী, চালক, যাত্রী ও স্থানীয়রা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সমস্যার সমাধানে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়নি গাজীপুর সিটি কর্পোরেশন, কি জানতে পেরেছেন আপনি? জেসিকা, গাজীপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু চান্দনা চৌরাস্তা এলাকা। এখানে আপনি জানেন যে মাস গড়িয়ে গেলেও কিন্তু যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু প্রশাসনের সিটি কর্পোরেশনের উদাসীনতা এবং জেলা আপনার সড়ক ও জনপথ রয়েছে তাদের উদাসীনতার ফলে কিন্তু এখানকার শত শত ব্যবসায়ীরা আপনারা দেখতে পাচ্ছেন যে পানিবন্দী হয়ে রয়েছে। এটা কিন্তু আজকে না, প্রায় 20 দিন ধরে কিন্তু আপনার পানিবন্দী হয়ে রয়েছে। এই পানি থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে। এখানে কিন্তু কেউ কিন্তু হেঁটে যেতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু নাক চেপে ধরে যাচ্ছে এবং প্রতিদিনই কিন্তু এখানে যে একটি দুর্ভোগ সেটা কিন্তু পরিণত হয়েছে দুর্ভোগের একটি জায়গায়। আপনারা জানেন যে বেশ কিছুদিন
প্রায় 20 দিন ধরে কিন্তু এই জায়গাটা আপনার পানিবন্দী হয়ে রয়েছে। আপনার এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন, ব্যবসায়ীরা বলছেন, তারা বলছেন যে সিটি কর্পোরেশনের লোক এবং বিএনপির কেন্দ্রীয় নেতাও কিন্তু এখানে এসে সমাধানের আশ্বাস দিয়ে গেছেন। তারপরেও কিন্তু সেই আশ্বাসের ফলে কিন্তু এখন পর্যন্ত আপনার সেই পানিগুলো এখান থেকে সরানো যাচ্ছে না এবং ড্রেনের মুখগুলো বন্ধ হয়ে রয়েছে, সেটা কিন্তু কোনোভাবেই তারা কাজ করছে না। ফলে কিন্তু আপনারা জানেন যে এইটুক জায়গা পার হতে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু 10 টাকা দিয়ে পার হচ্ছে। এভাবেই কিন্তু গাজীপুরে প্রায় 18 দিন অতিবাহিত হচ্ছে, এই পানিগুলো আটকে রয়েছে, অর্থাৎ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানে গাড়ি বিকল হচ্ছে প্রতিদিন এবং মানুষের একটি দুর্ভোগের জায়গায় কিন্তু পরিণত হয়েছে। দোকানপাটের ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছেন যে এখানে তারা যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন তাদের কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান স্থবির হয়ে রয়েছে। সবকিছু মিলে কিন্তু একটু অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে এবং মশা মাছি এই জায়গা থেকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তা আপনি জানেন যে সিটি কর্পোরেশন এই কাজগুলো কিন্তু উদাসীনতাই দেখছে সবাই। তো সাধারণ মানুষ যারা রয়েছেন দ্রুত সময়ের মধ্যে এই পানিগুলো নিষ্কাশন এবং ড্রেনের যে ময়লা আবর্জনা সেটি সরিয়ে দেওয়ার জন্য বারবার আহ্বান জানিয়েছেন। এখানকার ব্যবসায়ীরা কিন্তু একত্র হয়ে কিন্তু সিটি কর্পোরেশনে গিয়েছিলেন তাদের অভিযোগের কথা শোনার জন্য। সিটি কর্পোরেশন থেকে কোনো প্রকার উদ্যোগ না নেওয়ার ফলে কিন্তু এখানে রয়েই গেছে জলাবদ্ধতা। সবকিছু মিলে এই ছিল আমার কাছে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে জলাবদ্ধতা নিয়ে। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরে জলাবদ্ধতা প্রসঙ্গে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালুর দাবিতে নবম দিনের মতো রেল ও সড়ক পথ অবরোধ কর্মসূচি পালন করছে পাটগ্রামবাসী। তবে সোমবার রাত 10টার দিকে অবরোধ প্রত্যাহার করেছে হাতীবান্ধা উপজেলার আন্দোলনকারীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশাহ। লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে হাতীবান্ধা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে কিনা? জেসিকা, লালমনিরহাট থেকে আজকে সকালবেলা কিন্তু হাতীবান্ধা পর্যন্ত লোকাল ট্রেনগুলো যাতায়াত শুরু করেছে। তবে পাটগ্রামে নবম দিনের মতো রেলপথ এবং সড়কপথ অবরোধ থাকার কারণে কিন্তু পাটগ্রাম থেকে বিশেষ করে বুড়িমারি স্থলবন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে কোনো ধরনের যানবাহন ছেড়ে যায়নি এবং ট্রেনও কিন্তু লালমনিরহাট থেকে পাটগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেলেও হাতীবান্ধা থেকে কিন্তু আসলে ফিরে আসছে বলে আমরা তথ্য পেয়েছি। এবং আজকে কিন্তু লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে রেলওয়ে বিভাগীয় কর্মকর্তার, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাটগ্রামে যারা আন্দোলনরত অবস্থা রয়েছে সেই আন্দোলনকারী প্রতিনিধি দলের সঙ্গে। তবে যতটুকু তথ্য পেয়েছে এই বৈঠকের পরেই কিন্তু হাতীবান্ধার আন্দোলনকারীদের মতো তারা আন্দোলনটি প্রত্যাহার করতে পারে। গত 21 এপ্রিল থেকে কিন্তু এই রেলপথ অবরোধ এবং সড়কপথ অবরোধ করে আন্দোলন শুরু করে। তাদের দাবিটি ছিল বুড়িমারি এক্সপ্রেস দীর্ঘ 14 বছর আন্দোলনের পরে এই লালমনিরহাটবাসী পেয়েছে এবং এই আন্দোলনের পরে কিন্তু বুড়িমারি এক্সপ্রেস শুধুমাত্র নামেই সীমাবদ্ধ রয়েছিল এবং যেটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যাচ্ছিল। সকলের প্রত্যাশা ছিল যে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে যাতে বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সব মিলিয়ে বর্তমান পর্যন্ত কিন্তু পাটগ্রাম থেকে রেলপথ অবরোধ এবং সড়কপথ অবরোধ চলমান রয়েছে। তবে আজকে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে কিন্তু অবরোধ তুলে নিতে পারেন বলে আমরা তথ্য পেয়েছি এবং গতকালকে কিন্তু হাতীবান্ধার অবরোধকারীরা সড়কপথ এবং রেলপথ অবরোধ প্রত্যাহার করেছে। ফলশ্রুতিতে কিন্তু আজকে লালমনিরহাট থেকে হাতীবান্ধা পর্যন্ত রেল চলাচল করছে। এই ছিল লালমনিরহাট থেকে রেলপথ এবং সড়কপথ অবরোধের সর্বশেষ খবর। বাদশাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশাহ। দেখছেন দেশ জনপদ লাইভ। কেন্দ্র ঘোষিত কর্মসূচি মোতাবেক ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সেখানে এখন কেমন পরিস্থিতি বিরাজ করছে আর শিক্ষার্থীদের সাথে আপনার কোনো রকম কথা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন।
শিক্ষার্থীদের বিক্ষোভে ময়মনসিংহ পলিটেকনিক্যাল ক্যাম্পাস একেবারেই উত্তাল হয়ে উঠেছে। তারা দুইটি গেটে কিন্তু তালা লাগানোর প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যেই ভেতরের যে গেটটি রয়েছে সেই গেটটিতে তারা তালা লাগাচ্ছেন এবং তারপর মূল ফটক অর্থাৎ প্রধান গেটে কিন্তু তারা তালা দিয়ে তাদের যে শাটডাউন কর্মসূচি সেটি শুরু করবেন। শিক্ষার্থীরা বলছেন যে অনির্দিষ্ট কালের জন্য তাদের এই তালা যে কর্মসূচি সেটি কিন্তু চলমান থাকবে, অর্থাৎ তাদের দাবি না আদায় পর্যন্ত তাদের যে এই আন্দোলন সেটি কিন্তু চলমান থাকবে। অর্থাৎ গত 27 এপ্রিল বিকেলে একটি বৈঠকে কিন্তু রূপরেখা দেওয়ার কথা ছিল, সেই বৈঠকে রূপরেখা না আসায় কিন্তু শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এই বিষয়টিকে কিন্তু হেয়ালিপনা করা হচ্ছে এবং তাদের যে মূল রূপরেখা সেটি কিন্তু তারা না পাওয়ার কারণে আজকে কিন্তু তারা কঠোর কর্মসূচির দিকে কিন্তু যেতে বাধ্য হচ্ছেন, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যেই ভেতরের যে গেটটি রয়েছে সেই গেটটিতে কিন্তু তারা তালা দিচ্ছেন, অর্থাৎ এই ভেতরের গেটটিতে তালা দিচ্ছেন। আপনাদের আসলে আজকে শাটডাউন কর্মসূচি কেন আসে? দেখেন, আমাদের 6 দফা দাবি, যে দাবি আমরা যৌক্তিক দাবি তুলে ধরছি সেটা হচ্ছে আপনার যতদিন পর্যন্ত আমাদের রূপরেখা না দিবে এবং বাস্তবায়ন না করবে ততদিন পর্যন্তই আমরা শাটডাউন কর্মসূচি পালিত হবে। এবং আমরা তিনি বলছিলেন যে তাদের যে দাবি দেওয়া 6 দফা দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি, কঠোর কর্মসূচি, সেই কর্মসূচি তারা কিন্তু পালন করবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ এই তালা দেওয়ার কারণে কিন্তু ক্যাম্পাসের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, সেটি শিক্ষার্থীরা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।